দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি RSLSTর জনতন্ত্র অনুষ্ঠানে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছে আজকে আমি নুজহাত আফরিন। আপনারা যেমনটি জানেন যে অনেকগুলো প্রশ্ন নির্বাচনকে কেন্দ্র করে সামনে এসেছে। আজকে আমরা যেমনটি জানি যে একটা কর্মসূচি নিয়ে গত বৃহস্পতিবার থেকে বিভিন্নভাবে জামাতে ইসলাম এবং তার সাথে আরও যে 7টি দল তারা জোট হয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে, কিন্তু তারা কেউ বলছে না যে তারা জোট হচ্ছে কি হচ্ছে না, সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া আমরা যেমনটি জানি যে রাজনীতিতে যে ধারাবাহিকতা রয়েছে সেখানে অনেক দিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে যে আলোচনা সেটি প্রলম্বিত হয়েছে এবং সেটা এখনও চলছে, এবং সেখানেও কোনো সুনির্দিষ্ট জায়গা যেখানে জুলাই সনদের কিভাবে বাস্তবায়ন হবে এবং জামাতের যে একটি দাবি যে পিআর পদ্ধতি সেটি নিশ্চিত করতে হবে, তারপরে নির্বাচন, এই যে ব্যাপারগুলো রয়েছে এর কিন্তু সুরাহা এখনও হয়নি। কিন্তু ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় উপদেষ্টা উনি কিন্তু বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং আজকে তার প্রেস সচিব জনাব শফিক সাহেব উনিও কিন্তু বলে দিয়েছেন যে কোনো রকমের কোনো বাধা ছাড়াই ফেব্রুয়ারিতে যেভাবেই হোক নির্বাচনটি তারা করে দিতে চান, এবং সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ইসিকেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এই সবগুলো বিষয় মাথায় রেখে আজকে আমাদের আয়োজনের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। রাজপথের কর্মসূচির টার্গেট কি? কর্মসূচি তো অনেক ধরনের চলে, এবং এছাড়াও আরও বেশ কিছু বিষয় আমাদের আলোচনা আসবে যেগুলো আমাদের সারাদিনকার ঘটে যাওয়া ঘটনা সেগুলো। আর এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন অতিথি শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তাছাড়া আমাদের সাথে যোগ দিবেন কিছুক্ষণের মধ্যে নাভিদ নওয়াজ, উনি যুগ্ম আহ্বায়ক এনসিপির। তার জন্য আমরা অপেক্ষা করছি, আশামাত্র আমরা আলোচনা করব। আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা জানি যে জামাত ইসলাম সহ আরও যে 7টি দল ইতোমধ্যে আমরা তাদেরকে বিভিন্নভাবে দেখেছি। যদি উল্লেখ করে বলি যে সেখানে ইসলামী আন্দোলন রয়েছেন, তারপর খেলাফত মজলিস, যে দুটি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা, এই যে 7টি দল মিলে একটি সিদ্ধান্ত নিয়েছেন, অথবা তারা বলছেন যে কোনো জোট নাই, কিন্তু একই দাবিতে তারা বিভিন্ন জেলা ভিত্তিক বা রাজপথে এসে আন্দোলনগুলো করছেন। এটার কারণ কি দেখতে পারেন? এটার টার্গেটটাকে তারা কি উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছেন? না, উদ্দেশ্য কি সেটা তারা ভালো বলতে পারবে। ধন্যবাদ আপনাকে এবং যারা এই মুহূর্তে নিউজ 24-এর সাথে যুক্ত আছেন। ধরুন, একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ব্যবস্থাপনায় আছে এবং তারা জাতীয় স্বার্থে যে সংস্কার, নির্বাচন এবং ধরেন বিচার, এই তিনটিকে প্রাধান্য দিয়েই কিন্তু তাদের কর্ম পরিকল্পনা ঠিক করেছেন এবং সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছেন। যদিও সময়টা একটু বেশি লেগেছে, কিন্তু এটাও তো ঠিক যে আপনার ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। এরকম একটা ভঙ্গুর অবস্থার থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার নিয়মিত কাজগুলি করা, পাশাপাশি সমস্যাগুলি চিহ্নিত করে রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং পতিত ফ্যাসিবাদের বিচার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার ক্ষেত্রে যে অন্তরায়গুলি ছিল সেইগুলির থেকে উত্তরণের চেষ্টা করছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আমরা সবাই রেখেছি, সব রাজনৈতিক দলের সরকার, সব শ্রেণী পেশার মানুষের সরকার। তারা যখন একেবারে সফল হতে চলেছেন অথবা ধরেন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে কয়েকটি রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থে বলেন, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে আন্দোলন করতে চাইছে। তো আমার কাছে মনে হয়েছে যে সেই আন্দোলনের যৌক্তিকতা একেবারেই নেই, কারণ আমরা জুলাই সনদ প্রায় চূড়ান্ত করেছি, জুলাই ঘোষণাপত্রও কিন্তু এই সরকার আপনার করেছে, প্রকাশ করেছে। রাজনৈতিক দলগুলি প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু দ্বিমত থাকলেও তারা কিন্তু জুলাই ঘোষণাপত্র মেনে নিয়েছে এবং 84টি বিষয়ে জুলাই সনদে আমরা একমত হয়েছি। সেটা বাস্তবায়নের প্রক্রিয়াও কিভাবে হবে খুব বেশি দ্বিমত নেই, মানে কিছু তো অর্ডিন্যান্স জারি করে করা যাবে, এবং ইতিমধ্যে মানে গত 3 দিন আগেও সরকার নির্বাচন কমিশন সংক্রান্ত 2টি অর্ডিন্যান্স জারি করেছে। কিছু আইন বিধিবিধান আপনার সংস্কার করে করা যাবে, সংশোধন করে করা যাবে। আবার ধরেন কিছু নির্বাহী আদেশে সরকার ইতিমধ্যে করেছে এবং সেই করা কিন্তু অব্যাহত আছে। বলা হচ্ছে 70% সংস্কার ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে। একটা জায়গায় গিয়ে দ্বিমত রয়েছে, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধন সংক্রান্ত যে সনদে যে বিষয়গুলি আমরা একমত হয়েছি সেটি করার ক্ষেত্রে বৈধ উপায়টা কি। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে সংবিধান সংশোধন কেবলমাত্র সংসদেই করা সম্ভব, এবং সেটার প্রাথমিক পর্যায়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই ব্যাপারেই প্রস্তাবনা ছিল।
পরবর্তী দু একটা রাজনৈতিক দল বলেছে যে না, জুলাই সনদটাকে আমরা আগে বাস্তবায়ন করতে পারি কিনা বা আইনি কাঠামোতে আনতে পারি কিনা। তো সে জায়গায়ও কিন্তু আপনার আইনি কাঠামোতে আনেন বা বৈধ প্রক্রিয়ায় যান, আগামীতে যাতে চ্যালেঞ্জ না হয়, সেটা যাতে টেকসই হয়, সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে তার জন্য তো একমাত্র উপায় হচ্ছে মহান জাতীয় সংসদ, এর বাইরে আর কোনো উপায় নেই। তারপরে কিন্তু দুই একটি রাজনৈতিক দল বলেছে যে বিশেষ সাংবিধানিক আদেশ করা যায় কিনা, এটা বলেছে। চারটি প্রস্তাবনা আছে যে চার ভাবে আমরা কিন্তু গণপরিষদ, বিশেষ সংবিধান, এই কথাগুলো আলোচনা। গণপরিষদের প্রয়োজন হচ্ছে না, কারণ এটা নতুন সংবিধান হচ্ছে না। গণপরিষদ হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত একটা পরিষদ, যারা একটা নতুন সংবিধানের মধ্যে কি থাকবে সেটা আলোচনা করে ঠিক করে। এখন ধরেন আপনি সংবিধান সংস্কার করছেন, আর সংস্কার যেগুলি করবেন সেগুলি আলোচনা করে ঠিক করছেন, তাহলে গণপরিষদের কাজটা কি? সংস্কারের জন্য গণপরিষদ দরকার নেই, আবার সনদ চূড়ান্ত করার ক্ষেত্রে গণপরিষদ লাগছে না, বিকজ জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সনদ চূড়ান্ত করেছে। যার ফলে আমি বলছি যে নতুন সংবিধান না হলে কিন্তু আর গণপরিষদ লাগছে না। অনেকে বলেছে যে আপনার গণভোট নেওয়া যায় কিনা। আচ্ছা, যেমন ধরেন বিশেষ সাংবিধানিক আদেশের কথা আমাদের সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক নিজেই বলেছেন, পৃথিবীতে এটার কোনো নজির নেই, এভাবে হয়েছে যে জানা নেই, নজির নেই। এখন কোন একটি বিশেষ রাজনৈতিক দল একটা প্রক্রিয়ার কথা বলল, আর তাতে আমরা গুরুত্ব দিয়ে এরকম একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ সংবিধান সংশোধন আমরা করলাম, তো সেটা যদি আইন সিদ্ধ না হয় এবং সেটা যদি বৈধ প্রক্রিয়ায় না হয়, তাহলে তো আগামীতে একটা চ্যালেঞ্জ হতে পারে, বাজে দৃষ্টান্ত হতে পারে। সেই জায়গায় আমাদের কিন্তু সতর্কতা রয়েছে। সর্বশেষ আমরা কি বলেছি? আমরা এও বলেছি যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের রক্ষক কিন্তু হচ্ছে অ্যাপিলিয়েট বিভাগের কাছে পরামর্শ নেওয়া যেতে পারে। অ্যাপিলিয়েট বিভাগ সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে জাতীয় সনদে, সেটা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যেতে পারে তারা একটা দিক নির্দেশনা দিতে পারে এবং সেটা অনুসরণ করা যেতে পারে। অর্থাৎ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু আমাদের এই সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে সেটা একটা যথাযথ স্বচ্ছ প্রক্রিয়া এবং গ্রহণযোগ্য টেকসই প্রক্রিয়ায় হোক, সেখানে তাদের অবস্থান। তো আমি দ্বিমত দেখছি না, কিন্তু আপনি চলে আসলেন কিসে যে আপনি পিআরের জন্য চান, আপনি জাতীয় পার্টি বা অন্যান্য 14 দলকে নিষিদ্ধ করতে চান, আরেকটি যদি সে বিষয়ে আন্দোলন করছেন। আপনারা তো রাজনীতিতে সরাসরি রয়েছেন, আরেকটি বিষয় যদি আমি বোঝার চেষ্টা করি যে হঠাৎ করে কেন রাজপথে আসতে হবে? কারণ হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন তো ইসির নির্দেশে তারা আলোচনার জন্য কিন্তু আবার সময় নির্ধারণ করে দিয়েছে এবং সেটা বাড়িয়েছে যে এই মাসে আমরা আলোচনা করব। তাহলে আলোচনার জায়গা যদি সেখানে থাকে তাহলে তারপর তারা অবশ্য তাদের মতো, যেমন জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এবং এটার ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে কেন আমরা আন্দোলন নেমেছি, তাদের বক্তব্য হচ্ছে পরামর্শ করার যে পরিবেশ বা একমতে আসার যে পরিবেশ সেটি নেই এই কারণে, এবং তারা জনসংযোগ করার জন্য তারা রাজপথে এসেছেন, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। আচ্ছা, ওই বক্তব্য হলে তো অন্তর্বর্তীকালীন সরকারের এই যে দায়িত্ব এবং তাদের যে মানে কর্মযজ্ঞ চলছে তার প্রতি আপনি অনাস্থাই প্রকাশ করলেন। এখন ফ্যাসিবাদী পতনের পর, শক্তির পতনের পর আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার করলাম এবং সেই সরকারের সাথে রাজনৈতিক দলগুলি সহযোগিতা করে আমরা কিন্তু সনদ চূড়ান্ত করলাম, ঘোষণাপত্র চূড়ান্ত করেছি, সনদও প্রায় চূড়ান্ত করতে চলেছি। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলের মধ্যে কিছুটা দ্বিমত থাকবে এবং এটাই গণতন্ত্র এবং এটাই হচ্ছে ন্যায্য, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন চিন্তা থাকবে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং সব রাজনৈতিক দল একই প্রক্রিয়া অনুসরণ করবে, একইভাবে ভাববে, সেই জন্য তো সব রাজনৈতিক দল হয়নি। এই অবস্থায় বিদ্যমান থাকা কালীন যারা ধরেন আন্দোলন করতে চায়, সরকারের উপর চাপ তৈরি করতে চায়, সরকারের উপর অনাস্থা রাখতে চায়, তাদের আমার মনে হয় যে নির্বাচন ভীতি আছে এবং জনসমর্থন পাবো কি পাবো না সে জায়গায় সন্দেহ রয়েছে। যার ফলে এখন ধরেন আপনি রাজপথে আন্দোলন করলেন, কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার তো লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে, রাইট? এবং সে একটা বিতর্কিত জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে হয়তো ফাংশন করতে সক্ষম হবে না। এরকম একটা যাবে যদি বড় ধরনের আন্দোলন রাজনৈতিক দলগুলি সহযোগিতা না করে। আরেকটা কি হবে? ফ্যাসিবাদী পতিত ফ্যাসিবাদী শক্তি আবার উৎসাহিত হবে, তারা নতুন করে শানিত হয়ে, তারা নতুন করে সংঘবদ্ধ হয়ে আবার রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। আর ফ্যাসিবাদী পতনের, শক্তি পতনের সময় আমরা যে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম তাদের ঐক্যে ফাটল ধরবে। সর্বোপরি হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতির প্রতি অনীহা আছে। তারা এই জনদুর্ভোগের কর্মসূচি যদি দেন তাহলে তাদের মধ্যে অসন্তোষ বাড়ে, তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, তারা আশাহত হয়, যার ফলে এই রাজনৈতিক যে শক্তিগুলি এই আন্দোলন করছে
তাদের রাজনীতি ঝুঁকিতে পড়বে অথবা রাজনীতি বিমুখতা মানুষের বাড়বে। তো এই ধরনের একটা অরাজকতা পরিবেশ যারা সৃষ্টি করতে চাচ্ছে তারা রাজনৈতিক শক্তি কিনা, অথবা তারা জনকল্যাণ ধারণ করে রাজনীতি করে কিনা, অথবা জনগণের রায়ের উপর আস্থা রাখে কিনা, সেখানে সন্দেহ তৈরি হয় আমার। কিন্তু তারা তো বলছেন যে যে কোনো রাজনৈতিক দলের আন্দোলন করার বা তাদের দাবি দেওয়া পেশ করার বা সমাবেশ করার অধিকার রয়েছে। আছে আছে যখন আপনার সরকারের সাথে আলোচনার সব পথ বন্ধ হয়েছে, তখন হচ্ছে জনগণকে সাথে নিয়ে সরকারকে জানান দিতে হয় যে জনগণ এবং আমি এই দাবি চাই, তুমি মানতে বাধ্য হবা কিনা। কিন্তু আপনার সাথে তো সরকারের সহযোগিতা বন্ধ হয়নি, আপনার সাথে তো আলোচনার দ্বার বন্ধ হয়নি। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি কোন সরকারকে বাধ্য করার জন্য চেষ্টা করবেন? এই জাতীয় ঐক্যমতের সরকারকে? আপনার যদি কোনো বিষয়ে দ্বিমত থেকে থাকে, আপনার সব বিষয় জাতীয় ঐক্যমত এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে শিরোধার্য কেন অপিতা মনে করছেন? সেখানে হচ্ছে যারা এই আন্দোলনে গিয়েছে রাজপথে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি সরকারের উপর আস্থা রাখবেন না, আপনি যেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে আলোচনা হয়েছে সব রাজনৈতিক দল আমরা কাছাকাছি এসেছি, একটু ছাড় দেওয়ার মানসিকতা থাকবে না, আবার সেই সিদ্ধান্তগুলি যেটা গৃহীত হচ্ছে তার প্রতি আপনার সমর্থন থাকবে না, আবার আপনি নির্বাচনে যাইতে যদি যান সেই নির্বাচনে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা থাকবে না, সম্মান থাকবে না, আস্থা রাখবেন না, তাহলে আপনি রাজনৈতিক শক্তি কিনা সে প্রশ্ন তো উঠবেই। আমার মনে হয় যারা এই আন্দোলন সংগ্রামে গিয়েছেন তারা এই জাতীয় স্বার্থটা বুঝবেন। আমি যে কথাগুলি বললাম যে প্রবলেমগুলো অ্যারাইজ করবে, তার থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য এবং জাতীয় স্বার্থে আমার বিশ্বাস এই সমস্ত কর্মসূচি বাদ দিয়ে সরকারকে সহযোগিতা করবে। অবশ্যই আসছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আরেকজন আলোচক নাভিদ নওয়াজ, উনি এনসিপি যুগ্ম আহ্বায়ক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম হঠাৎ করে এই রাজনৈতিক এই যে রাজপথের কর্মসূচি এগুলো কেন, এই বিষয়ে আপনাদের অভিমত কি? এই যে বৃহস্পতিবার থেকে এবং দফায় দফায় জেলা ভিত্তিকও আমরা দেখেছি খেলাফত মজলিস এবং জামাতের সাথে আরও 7টি দল এক হয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন এবং তাদের পিআর বা জুলাই সনদ নিয়ে যে দাবিগুলো রয়েছে ঠিক 5 দফা দাবি এবং খেলাফত মজলিস 6 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন? জি, আমরা কিন্তু আমাদের দাবিগুলোকে সুস্পষ্ট করেছি যে আমরা কিন্তু উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে পিআর চাই না। মানে আমি খুব একদম পয়েন্ট বাই পয়েন্ট যদি বলি, তো নিম্নকক্ষে পিআরের দাবিটা কিন্তু সংস্কার যে ঐকমত্য কমিশনটা বসেছে তাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে তারা বসেছে দলগুলোর সাথে, সেখানেও ছিল না। তা আমাদের পয়েন্টটা হচ্ছে যে যখন ছিল না তারপরেও তো গত কয়েক মাস ধরে ঐকমত্য কমিশনের মিটিংটা চলছে, তখন কেন এই দাবিগুলো এইভাবে আসলো না? এবং তারা যদি বলেও থাকে তারা তো আরও 6 মাস আগেই রাজপথে যেতে পারতো। এখন যখন সামনে একটা নির্বাচনী আলাপ আলোচনা শুরু হয়েছে, আমরা একটা রোড ম্যাপ দেখতে পাচ্ছি, এখন এই আলাপটা কেন? তো এটা কিন্তু আসলে বাংলাদেশের আগামীর গণতন্ত্রের পথে যে বাংলাদেশের যাত্রা এটাকে কিন্তু বাধাগ্রস্ত করছে, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি। কিন্তু এখানে বিষয়টা দেখতে হবে যে তাদের এই যে দাবিটি তারা কিন্তু আগেও তারা বলতে পারে যে তারা আগেও কিন্তু একটা গণজমায়েত করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েত করেছে ইসলামী দলগুলো নিম্নকক্ষে পিআরের দাবিতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু তারপরও যে আসেনি ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনাতে, তারপর কিন্তু তারা এটা নিয়ে বেশি একটা উচ্চবাচ্য করেনি। তা আমার কথা হচ্ছে যে মাঝখানে এতগুলো মাস চলে গেল, তারপরে এখন এসে কেন এই আলাপগুলো আসছে, এটা কিন্তু আমাদের কাছেও একটা বড় প্রশ্নের বিষয়। এবং আমরা যখন আলাপগুলো করছিলাম প্রথমে কিন্তু দেখবেন যে মিডিয়াগুলোতে নিউজ বের হয়েছিল যে এনসিপি সহ যুগপৎ আন্দোলনে যাচ্ছে 8টি দল। আমরা কিন্তু কখনোই বলিনি, আমাদের কোনো প্রস্তাবনাতেই ছিল না যে আমরা নিম্নকক্ষে পিআর চাই। তো ওটা কিন্তু একটি মিসলিডিং নিউজ ছিল, যেটা আমরা পরে আবার প্রেস রিলিজ দিয়ে ক্লিয়ারও করা হয় আমাদের দলের পক্ষ থেকে যে আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই। তো আমরা এই আন্দোলনটিকে আসলে খুব একটা ভালোভাবে গ্রহণ করতে পারছি না আমরা যেটা মনে করি, বরং আমরা অবশ্যই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করাতে, কিন্তু আমরা যে দাবিটি করছি যে আগামী নির্বাচনটি হতে হবে একটি গণপরিষদ নির্বাচন, সেটি নিয়ে ঐকমত্য কমিশনে অনেক দলেরই দ্বিমত আছে, সেটা থাকতেই পারে, সেই আলোচনাটি এখনো চলছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারে একটি নতুন সংবিধান, এবং নতুন সংবিধান হতে হলে আগামী নির্বাচনকে একটি গণপরিষদ নির্বাচন হতে হবে, একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন হতে হবে। আজকে এটাও এসেছে আপনাদের এনসিপি নাহিদ বিভিন্ন ধরনের বক্তব্য তো দিয়েছেন, কিন্তু উনি কিন্তু আবার বলেছেনও যে তারা ভাবছেন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বা জোটে যাওয়া যায় কিনা। এবং সোশ্যাল মিডিয়াতেও এই খবরটি এসেছে যে গণ অধিকার পরিষদ আর এনসিপি কি এক হয়ে যাচ্ছে তাহলে? না, এটা নিয়ে তো উনি বলেছেন যে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এবং আমরাও অতটুকুই জানি, এবং আলাপ আলোচনা তো অবশ্যই চলছে, কিন্তু অবশ্যই এখন পর্যন্ত সিদ্ধান্ত আসলে তো আপনারা সবাই জানতে পারবেন। কিন্তু আলাপ আলোচনা তো হয়, ফর্মাল ইনফর্মাল সব ফোরামে আলাপ আলোচনা হয়, অন্যান্য দলের সাথে হয়। ব্যাপারটা আপনারা কেন আপনারা জোটের চিন্তা করছেন কিনা?
না না, জোটের চিন্তা তো মানে আমরা জোটের চিন্তা কেন করবো না? আমি তো মনে করি সব দলই কিন্তু কম বেশি জোটের চিন্তা করছে। বহু মাস ধরেই বিএনপি বলেন, জামায়াত বলেন, তারা কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল চ্যানেলে অন্যান্য সকল দলের সাথে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনাটি হচ্ছে যে নির্বাচনকালীন জোটটি কেমন হতে পারে। এখন এটা আমরা আরো সামনে গেলে বুঝতে পারবো, কিন্তু এনসিপির পক্ষ থেকে এতটুকু আমরা স্পষ্টভাবে বলতে পারি যে মূলত আমাদের যে জুলাই সনদের আইনি ভিত্তি, এটি হচ্ছে আমাদের এখন মূল দাবি, 1 নাম্বার দাবি হচ্ছে আমাদের এটি। এটির সাথে যে দলগুলো একমত পোষণ করবে তাদের সকলের সাথে আমাদের একটি জোটের সম্ভাবনা থাকতে পারে আগামী নির্বাচনে। কিন্তু আপনার ঐক্যমত্য কমিশনের যখন প্রথম দফা এবং পরবর্তীতে যখন বক্তব্যগুলো আসছে, এটাও কিন্তু আসছে মনে হয়েছে যে আপনাদের দাবি এবং জামাতের দাবি একই রকম। কারণ জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন, হ্যাঁ আপনারা নিম্নকক্ষে পিআর চাননি, কিন্তু উচ্চকক্ষে পিআরের কথা তো বলেছেন, এবং জুলাই সনদের কথায় তো আপনারা এক ছিলেন। জুলাই সনদের কথায় কিন্তু আমরা এক ছিলাম না, আমরা কিন্তু বারবার বলতেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি শুধুমাত্র নতুন সংবিধানের মাধ্যমেই মানে এটি বাস্তবায়ন হওয়া সম্ভব, এবং নতুন সংবিধান হতে হলে গণপরিষদ নির্বাচন করতে হবে। জামায়াত কিন্তু একবার এক এক কথা বলছে, এটা কিন্তু আমরাও অনেক জায়গাতেই বলেছি যে জামায়াত কিন্তু আসলে তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট নয়, এবং জামায়াত সম্ভবত গণভোটের কথা বলছে যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে এটি গণভোটের মাধ্যমে করতে হবে। কিন্তু আমরা কিন্তু স্পষ্টভাবেই বলতে চাচ্ছি যে আমরা একটি নতুন সংবিধান চাই। তো আমাদের এবং জামায়াতের দাবিটি কিন্তু এখানে মেলানোর কোনো সুযোগ নেই। জনাব রবিউল, আমরা আপনার কাছে যদি আসতে চাই, এই আলোচনাটি মোটামুটি বেশ কয়েকদিন ধরে আসছে। এনসিপি সবসময় বলে আসছে যে নতুন সংবিধান চাই। তাহলে নতুন সংবিধান আসলে যেটা হয় যে অন্তর্বর্তী সরকার তো আসলে একদম সুপ্রিম কোর্ট বা এই ৭২-এর যে সংবিধান তার নীতি ফলো করে সেভাবে অন্তর্বর্তী সরকার একটা বিশেষ বিবেচনা, বিশেষ সিচুয়েশনের পরিস্থিতির মধ্যে চলে এসেছে। এই সাংঘর্ষিক মতামতগুলোকে আপনারা কিভাবে দেখেন? না, আমি এর আগে মনে হয় বক্তব্যে বলেছি যে আপনি যদি ওইটা বলেন যেটা নতুন সংবিধান চান, সেটি আর হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনি জুলাই সনদে আলোচনা করে যেগুলি চূড়ান্ত করেছেন সেটা সংবিধান সংশোধন সংক্রান্ত। নতুন সংবিধান যদি চান, গণপরিষদ যদি গঠন করতে চান, তাহলে একটা গণপরিষদ নির্বাচন হতো, গণপরিষদে যারা নির্বাচিত হয়ে আসতো তারা একটা নতুন সংবিধান তৈরি করতেন নিজেরা আলাপ আলোচনা করে। আমরা ভাই আগামী নির্বাচনটাকে গণপরিষদ নির্বাচন হিসেবে সেখানে থাকছে না। আমি ওই জায়গায় কেন বলছি, যেহেতু আমরা সনদগুলি চূড়ান্ত করেছি, জুলাই সনদ প্রায় চূড়ান্ত, সেখানে কিছু আছে বিধিবিধান সংশোধন করে করতে হবে, কিছু নির্বাহী আদেশে করতে হবে, কিছু আইন সংশোধন করে করতে হবে, কিছু সংবিধান সংশোধন করতে হবে। তো সংবিধান সংশোধন করে যখন করছি তখন আর নতুন সংবিধান থাকছে না, সেই জায়গায় আমি বলছি। যার ফলে গণপরিষদ নির্বাচনটা আপনি যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে চান তাহলে প্রাসঙ্গিকতা আর থাকছে না, কিন্তু আপনি যদি একটা নতুন সংবিধান করতে চান সম্পূর্ণভাবে তাহলে গণপরিষদের কোনো বিকল্প থাকছে না। কিন্তু যেহেতু আমরা জুলাই সনদের আলোচনা করে প্রায় চূড়ান্ত করেছি, প্রশ্নটা ওই জায়গায় যে আইনি ভিত্তিটা কি হবে জুলাই সনদের, ওনারা চাচ্ছেন সংবিধান সংশোধন সংক্রান্ত যেটা আছে তার জন্য একমাত্র প্রক্রিয়া হচ্ছে পরবর্তী পার্লামেন্টে এগুলি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অথবা ধরেন 2/3 মেজরিটির ভিত্তিতে করা, এছাড়া সংবিধান সংশোধনের আর কোনো প্রক্রিয়া নাই। এলো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আইনি ভিত্তি যদি আমরা দিতেও চাই, একটাই পথ আছে, সেটা হচ্ছে অ্যাপিলিয়েট বিভাগ কোনো পরামর্শ দেয় কিনা। কারণ অ্যাপিলিয়েট বিভাগ সংবিধানের রক্ষক, তারা বলতে পারে যে এই প্রক্রিয়া অনুসরণ করে এটাকে আইনি প্রক্রিয়া দেওয়া যেতে পারে, আইনি ভিত্তি। আমরা কিন্তু সে ব্যাপারে একমত হয়েছি, লাস্ট মিটিংয়ে একমত হয়েছি যে ঠিক আছে অ্যাপিলেট বিভাগের আমরা পরামর্শ নিই যে এটা কি কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে আপনি ধরেন শেষ করা যায়। এখন সংবিধান সংশোধন যেগুলি করতে হবে তাছাড়া বাকিগুলি তো ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। তো যেগুলি অর্ডিন্যান্স জারি করে আপনি করছেন, গত 4 দিন আগে নির্বাচন কমিশন সংক্রান্ত 2টো অর্ডিন্যান্স জারি হয়েছে, এটা কি আইনি ভিত্তি না? নিশ্চয়ই আইনি ভিত্তি। যেটা নির্বাহী আদেশে আপনি সংশোধন করছেন সেটাও তো আইনি ভিত্তি, যেটা বিধিবিধান সংশোধন করছেন ওটাও আইনি ভিত্তি, যেটা আইন সংশোধন করছেন ওটাও আইনি ভিত্তি, আইনের ভিত্তির বাইরে না। 84টির যেটা আমরা একমত হয়েছি তা বাস্তবায়নের যে প্রক্রিয়া সরকার কিন্তু তা অনুসরণ করছেন। একটা জায়গায় গিয়ে সমস্যা হয়েছে যে সংবিধান সংশোধন সংক্রান্ত জায়গাটা আমরা কি করতে পারি, সেখানে জন্য অ্যাপিলেট বিভাগের রেফারেন্স নেওয়া যেতে পারে। অ্যাপিলেট বিভাগে যদি কোনো পরামর্শ দেয় সেটা হবে ন্যায্য। আর ওনারা যদি একেবারে নতুন সংবিধানের ব্যাপারে আমরা জাতিগতভাবে একমত হতাম বা অন্তর্বর্তীকালীন সরকারও যদি একমত হতো তাহলে তো গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প ছিল না। কিন্তু আমি বলছি যে জুলাই সনদের এই চূড়ান্ত পর্যায়ে এসে গণপরিষদের নির্বাচন ওনাদের দাবির আর প্রাসঙ্গিকতা থাকছে না। বিকজ আপনি সংবিধান আবারও বলছি সংশোধন করছেন, নতুন সংবিধান তৈরি করছেন না। এখন পিয়ারের কথা বললেন, ওনারা পিয়ার উচ্চকক্ষে পিয়ার চান, আমরা যেটা চেয়েছি ওটাও পিয়ার উচ্চকক্ষে, দ্বিমত তো বেশি নাই।
উন্ডা উচ্চকক্ষ চান, আমরা উচ্চকক্ষ সবার আগে চেয়েছি, উন্ডা একমত হয়েছে। প্রসেসটা আমরা ধরেন 100 আসন হবে উচ্চকক্ষ, উন্ডাও একমত হয়েছে, আমরাও একমত হয়েছি, প্রায় সবাই একমত হয়েছে। উচ্চকক্ষের ভূমিকাটা কি হবে সে ব্যাপারে আমরা সবাই এক হয়েছি, রোলটা কি হবে, গঠনের জায়গায় গিয়ে একটু দ্বিমত হচ্ছে, তাই তো? আমরা পিয়ার যেটা চাচ্ছি ওটাও পিয়ার, আমরা বলছি প্রাপ্ত আসনের অনুপাতে, উন্ডা বলছে প্রাপ্ত ভোটের অনুপাতে। দিস ইজ দ্য ডিফারেন্স। এখন সেটি নিয়ে ধরেন আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, উন্ডা উনাদের মতো করে বলেছে, জামাত ইসলামও নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা বলেছি আমরা প্রথমত উচিত হচ্ছে যে আপনি সংবিধান সংক্রান্ত, সংশোধন সংক্রান্ত এইসব বিষয়ে জনগণের কনসার্ন দরকার। তাহলে আমরা এটাকে ইস্তেহারে নিয়ে যদি জনগণের কাছে নির্বাচিত হয়ে আসি, ঐক্যমতের ভিত্তিতে বা যে দল মেজরিটি পায় তারা পার্লামেন্টে করতে পারে, কোন পদ্ধতিতে উচ্চকক্ষটা হবে হতে পারে। আচ্ছা, সেটা হলো না। আমার পিয়ার আর উনার পিয়ারের মধ্যে যে পার্থক্য আছে, অর্থাৎ আসন অনুপাতে আর ভোট অনুপাতে, এই তো, সেটা নিয়ে যদি জাতীয় ঐক্যমত কমিশন কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে যায় যে না আমরা এই ব্যাপারে অনড় চাই, উনাদেরটাই বললেন, ধরে নেন যে না প্রাপ্ত ভোটের অনুপাতে পিয়ার হবে, যদি জাতীয় ঐক্যমত কমিশন সর্বশেষ দ্বিমত থাকার পরে এই সিদ্ধান্ত নেয়, তখন আপনাকে দেখতে হবে যে বিএনপি তার সাথে একমত পোষণ করছে কিনা। কিন্তু সে পর্যায়ে এখনো আসেনি, অর্থাৎ উনাদের যে পিয়ার সেটা কিন্তু এখনো নাকচ হয়নি, আমাদের নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু আমি বলছি জাতীয় ঐক্যমত কমিশন যদি জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে একটা সিদ্ধান্ত তো নিতে হবে। কোনো কোনো জায়গায় আমার দ্বিমত থাকবে, কোনো কোনো জায়গায় উনার দ্বিমত থাকবে, কোনো কোনো জায়গায় জামাতেরও দ্বিমত থাকবে, অন্য দলেরও থাকবে। কিন্তু যখন তারা একটা সিদ্ধান্ত নিবে তখন সব দলের নির্বাচনের আর বাকি আছে, জি, তখন সব দলের দায়িত্ব হচ্ছে ওই সিদ্ধান্তটা মেনে নিয়ে জনগণের কাছে গিয়ে কিভাবে জনগণের সমর্থন নিয়ে, রায় নিয়ে ওই সিদ্ধান্ত মানার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে, সেটি লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্য আমরা কোনো কোনো রাজনৈতিক দলের দেখছি না, তার মধ্যে জামাত ইসলাম সহ যারা আন্দোলনে গিয়েছে তাদের সেই সহযোগিতা দেখছি না, যেটা আপত্তিকর এবং যেটা রাজনীতি না। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা কথা আরো চালাবো এখানে। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর নির্বাচন নিয়ে আরো কথা চালাবো। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনা যেতে চাই। এই মুহূর্তে আমি নাভিদ নওয়াজ আপনার কাছে আবারও আসতে চাচ্ছি। আমরা সংবিধানে যে 106 নম্বর অনুচ্ছেদ এবং 93 অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে কথা হয়, একদম সরাসরি যদি বলতে চাই যে অন্তর্বর্তী সরকার 22 নম্বর অনুচ্ছেদের অধীনে যেভাবে সংবিধান অধ্যাদেশ বা আদেশ জারি করে হলো, সেক্ষেত্রে আমাদের সংবিধান মেনেই তো তারা অন্তর্বর্তী সরকার করেছে। তাহলে যেটা হচ্ছে 1972 সালে যে সংবিধান, সেটা আপনারা নতুন করে সংবিধান এই চাওয়ার যুক্তিটা কি? আমরা তো এটা মনে হয় মানে এক বছর ধরেই আসলে বলে যাচ্ছি, আলোচনাটা হচ্ছে আবারো পরিষ্কার করার জন্য, যেহেতু নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো কথা আমাদের সামনে চলে আসে। জি জি, আমি খুব সিম্পলিফাই করেও যদি বলি যে ভাই বলছিলেন যে মূলত বিষয়টা আসছে কিন্তু আইনি ভিত্তি থেকে, জুলাই সনদের আইনি ভিত্তি থেকে। তো আমাদের একটা গণ অভ্যুত্থান হলো, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, গত এক বছর ধরেই দেশে একটা সংস্কার কর্মযজ্ঞ চলছে। এখন এই পর্যায়ে এসে যখন আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আমাদের এই জুলাই সনদে যে প্রস্তাবনাগুলো উঠে এসেছে, যে মোটামুটি সব দলের ঐক্যমত আছে, কিছু দলের নোট অফ ডিসেন্ট থাকলো, যে প্রস্তাবনাগুলো আছে এগুলো কিন্তু সংবিধানের 67টি ধারাকে তারা বলতে পারে বাতিল করে দিচ্ছে যদি প্রস্তাবনাগুলো গৃহীত হয়। আমাদের পয়েন্ট হচ্ছে যখন একটা সংবিধানের 67টি ধারা মানে একটা সনদেই যদি বাতিল হয়ে যায়, তাহলে তো আসলে ওই সংবিধানের কিন্তু আর কোনো ভিত্তি থাকে না। এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সংবিধানকে আপনি যেভাবেই দেখেন, হ্যাঁ আলটিমেটলি কিন্তু জনগণের জন্যই সংবিধান, সংবিধানের দোহাই দিয়ে কিন্তু বাংলাদেশে অনেক মানে 3টা নির্বাচন কিন্তু বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, একটা মানে ভুয়া নির্বাচন হয়েছে, এটা আমরা সবাই মোটামুটি দিনের আলো মতো পরিষ্কার আমাদের সবার কাছে। তো সেই সংবিধানকে তো আঁকড়ে ধরে রাখার কিছু নেই, আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে ফিউচারিস্টিক চিন্তা করতে হবে। আমরা যদি এই জুলাই সনদের প্রস্তাবনাগুলোকে নতুন সংবিধানে না আনতে পারি, তাহলে কিন্তু আবার যে নির্বাচিত সরকার আসুক, তারা তাদের গুড ফেইথ উপর বিশ্বাস করে এভাবে তো আসলে মানে দেশও চলে না, গণতন্ত্রও চলে না, তারা তো তাদের কথা থেকে সরে যেতে পারে। এক্সাম্পলটা হচ্ছে যে মূলত যে 90-এর তিন দলীয় জোটের যে রূপরেখা ছিল, সেটি থেকে কিন্তু দলগুলো বের হয়ে এসেছে, তারা কিন্তু অনেক কথা দিয়েছিল, কিন্তু সেটির আইনি ভিত্তি মানে আমরা নির্দিষ্ট করতে পারিনি দেখে কিন্তু গত 35 বছরে দেশে গণতন্ত্র ঠিকমতো ফাংশন করেনি। তা আমাদের এই প্রস্তাবনাগুলোকে বেস করে যদি আমরা একটা নতুন সংবিধানে না যাই এবং 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে না দেই, আমরা আগামীর বাংলাদেশ তাহলে পাবো বলে আমাদের মনে হচ্ছে না। তাই আমরা একটি নতুন সংবিধান চাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে নির্বাচনের তো মোটামুটি তারিখ বা সময় নির্ধারিত হয়ে গেছে, ইসি রোডম্যাপ দিয়ে দিয়েছে, এবং আমরা যেমনটি দেখেছি যে জামাত বা তার সাথে যে ইসলামী সমমনা যে দলগুলো তারা রাজপথে নামলো, তারা কিন্তু আবার নিজেরা বলছে যে দল গোছানোর কাজ এবং প্রত্যেকটি আসনে বা জায়গা ভিত্তিক, জেলা ভিত্তিক যে আসনগুলো সীমানা ভিত্তিক, তারা কিন্তু সে
আসন নির্ধারণে তাদের যে দলীয় নেতাকর্মী সিলেকশন পদ্ধতি, যেটা প্রস্তুতি, সেটা শুরু করে দিয়েছেন। আপনাদের প্রস্তুতি কি নির্বাচন নিয়ে? না, সেজন্যই কিন্তু আমরা মানে জামায়াতের টোটাল স্ট্যান্ড পয়েন্টের সাথে আমরা একমত হতে পারিনি। কারণ একদিকে তারা কিন্তু সবার আগে তাদের আসন ভিত্তিক প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছে, ওদিকে তারা আবার বলছে যে পিআর না হলে তারা নির্বাচনে যাবে না, আবার আন্দোলন সংগ্রাম করছে। তাহলে আসন ভিত্তিক দিল কিসের জন্য? তো আমরা তো মানে পুরো জিনিসটাই মনে হচ্ছে যে আমাদের কাছে কন্ট্রাডিক্টরি, এবং এই জন্যই কিন্তু আমরা তাদের যুগপৎ আন্দোলনে বা জোট হিসেবে আমরা তাদের সাথে আন্দোলনে যাচ্ছি না। আর আমাদের প্রস্তুতির কথা যদি বলতে চান, আমাদের আসলে আমাদের চিন্তাটা কিন্তু কখনোই শুধু নির্বাচন কেন্দ্রিক ছিল না। আমরা আন্দোলনেও গিয়েছিলাম যে আমরা রাষ্ট্র কাঠামোকে পাল্টে দিব। আমাদের দলীয় যখন আমরা আত্মপ্রকাশ করেছি, আমরা এই উদ্দেশ্যে আত্মপ্রকাশ করেছি যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবো। আমরা কিন্তু একটা ব্যবস্থার বিলোপ ঘটাতে চেয়েছি। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল মানে ক্ষমতার চিন্তার বাইরে এসে আত্মপ্রকাশ করবে রাষ্ট্রের জন্য, আমরা কিন্তু খুব একটা উদাহরণ আমাদের সামনে ইতিহাসে দেখতে পাইনি। আমরা কিন্তু আত্মপ্রকাশের শুরু থেকে বলেছি যে আমরা নির্বাচন তো অবশ্যই যাবো, আমরা দল গঠন করেছি, আমরা নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিয়েছি, কেন আমরা নির্বাচন করবো বলেই তো। সুতরাং আমাদের কখনই নির্বাচনের ডেট নিয়ে নির্বাচন নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো। এই বিলোপটা কিভাবে ঘটতে পারে? যদি আমরা এই সংস্কার প্রস্তাবনাগুলোতে একমত হয়ে আমরা একটা নতুন সংবিধান আনতে পারি বাংলাদেশের মানুষের জন্য, তাহলে এই ব্যবস্থার বিলোপ ঘটা সম্ভব। জনাব নাভিদ, আমি আপনাকে যদি আরেকটু পরিষ্কার করে জানতে চাচ্ছি, নির্বাচনের বাকি আছে আর 5 মাস, এর মধ্যে 3 মাসের মধ্যে হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে, আপনাদের নিবন্ধন এখনো হয়নি, প্রক্রিয়াধীন রয়েছেন। সেক্ষেত্রে আপনারা যদি ধরলাম যে নিবন্ধন আপনারা পেয়ে গেছেন এবং সেক্ষেত্রে আপনারা নির্বাচনে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কি মনে করেন এই যে 300 আসন রয়েছে, সেক্ষেত্রে আপনাদের বিএনপির সাথে অথবা গণপরিষদ কোনো না কোনো জায়গায় আপনারা যেহেতু একই অ্যাটলিস্ট পিআর এর ব্যাপারে তো আপনারা এক হচ্ছেন, বা কতগুলো যে 84টি মতামত নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং হয়েছে, সেখানে অনেকগুলো জায়গায় আপনারা একমত পোষণ করেছেন, তখন কি আপনারা বিএনপির সাথে জোট করার কথা ভাবছেন? আমরা ওইটাই পরিষ্কার করে বলেছি যে এখন হচ্ছে আমাদের নির্বাচনী প্রস্তুতির কথা যদি জিজ্ঞেস করেন, আমরা কিন্তু আমাদেরকে এই মার্কায় ভোট দিন ওইটা বলার মতো অবস্থা এখনো জানি, যেহেতু আমাদের নিবন্ধনটা এখনো নিশ্চিত হয়নি। যদিও আমরা সাপ্লাই চেয়েছি এবং নিবন্ধন প্রক্রিয়া যা যে রিকোয়ারমেন্টস লাগে আমরা সবকিছু কিন্তু ফুলফিল করে দিয়েছি। এখন এটা নির্বাচন কমিশনের হাতে, তারা কত দ্রুত আসলে আমাদেরকে নিবন্ধনটি দিতে পারেন। আর আমরা কিন্তু এই যে নতুন সংবিধান, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, উচ্চকক্ষে পিআর, এই দাবিগুলো নিয়ে কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি। 300 আসনেই দেখবেন যে আমাদের প্রতিটি এলাকায় উপজেলায় উঠান বৈঠক হচ্ছে, প্রতিটি নগরে বৈঠক হচ্ছে, মানে আমরা দরজায় সংবিধান এই টাইটেল আমরা বৈঠক করছি। এগুলোর মূল কারণটা কি, আমাদের কিন্তু আমরা জনগণের সাথেই কিন্তু আছি, জনসংযোগ কিন্তু আমাদের চলছে। তো আমরা নির্বাচন যখনই হোক, আমাদের দাবিগুলো যদি পূরণ হয় আমরা নির্বাচনে যেতে প্রস্তুত। এবং আমরা আরেকবার স্পষ্ট করে বলতে চাই যে আমাদের দাবির সাথে যারা একমত পোষণ করবে, যে সকল দল, সেটা বিএনপি হতে পারে, গণ অধিকার পরিষদ হতে পারে, অন্যান্য দল হতে পারে, তাদের যে কারোর সাথে আমাদের জোট সম্ভব, অসম্ভব বলে তো কিছু নাই। কিন্তু যদি কারোর সাথে জোট নাও হয়, আমরা এককভাবেও নির্বাচনে যেতে প্রস্তুত। জনাব আপনার কাছে আমি আবার আসতে চাচ্ছি, এই একই প্রসঙ্গ আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি যে সাধারণ মানুষের তো আসলে একটা ক্ষোভের জায়গা রয়েছে। ক্ষোভটা কি, যে তাদের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে ব্যবসা, টাকা পয়সা, তাদের স্বাভাবিক চলাচল, খাওয়া পরে বাচ্চা বা অধিকারের জায়গাগুলো নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক একটা সরকার তো অবশ্যই দরকার, এবং অন্তর্বর্তী সরকারের তো অন্যতম একটি দায়িত্ব হচ্ছে নির্বাচন দিয়ে সংসদকে সচল করা। সেক্ষেত্রে আমরা যদি ঐক্যমতে আসতে না পারি, তাহলে নির্বাচন নিয়ে ভাবনা কি? না, নির্বাচন তো রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার, আমাদের ঐক্যমতের সাথে এটা নির্ভর করে না। আর সব রাজনৈতিক দল ঐক্যমত হওয়ার জন্য জন্মায়নি তো। ঐক্যমত হয়েছিল ফ্যাসিবাদের পতন। ওনার রাষ্ট্র দর্শন একরকম, আমার রাষ্ট্র দর্শন একরকম, ওনার মূলনীতি একরকম, আমার আরেক রকম, আরেক দলের আরেক রকম। এটাই তো গণতন্ত্র, এটারই তো প্রতিযোগিতা হবে। আর বিচারক হলো জনগণ। সে পথ রুদ্ধ করে তো আপনি রাষ্ট্রকে জিম্মি করতে পারবেন না, জনগণের দুর্ভোগ তৈরি করতে পারবেন না, এবং যারা করতে যাবে তারা রাজনৈতিকভাবে পতিত হবে। নতুন দল এবং তাদের যে কার্যক্রম, আমি তাদেরকে খুব স্বাগত জানাই, কারণ বাংলাদেশের রাজনীতিতে নতুন দলেরও প্রয়োজন আছে, নতুন শক্তিরও উত্থানের প্রয়োজন রয়েছে। কারণ মানুষ তো একাধিক অপশন থেকে তাকে বেস্ট রাজনৈতিক দলটি বেচার সুযোগ দিতে হবে। তো সে জায়গায় এনসিপি সুস্বাগত। এখন সংবিধান কি ফ্যাসিবাদ রোধ করতে পেরেছে? পৃথিবীতে যেখানে যেখানে ফ্যাসিবাদ এবং স্বৈরশাসন হয়েছে সেখানে একটা সুন্দর সংবিধান ছিল না? ফ্যাসিবাদী গোষ্ঠী কি সংবিধান মানে? নতুন একটা সংবিধান আপনি করবেন, এই নতুন সংবিধান সংসদে পরিবর্তন হবে না? পৃথিবীতে কি কোনো সংবিধান আছে যা পরিবর্তন করা যায় না? সব সংবিধানই পরিবর্তনযোগ্য, এবং সেটা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, একটা 2/3 মেজরিটি বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পরিবর্তন হতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে
যে আমি জনগণের উপর আস্থা রাখবো কিনা, রাজনৈতিক সৌহার্দ্যতা রাখবো কিনা, রাজনৈতিক সুষ্ঠু প্রতিযোগিতা রাখবো কিনা। ফ্যাসিবাদী চিন্তার পতন আপনি সংবিধান দিয়ে কি করে করবেন? বলছেন সংবিধানের দোহাই দিয়ে সবকিছু হয়েছে। না, হয়নি। আপনি যে কোনো প্রক্রিয়া নির্বাচন করার সংবিধানে ছিল না। একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার কথা সংবিধানে ছিল। আওয়ামী লীগ সেটার রাজনৈতিক ব্যবহার করেছে আদালতের উপর, মানে তাদের নিয়ন্ত্রিত আদালত এবং তাদের ব্রুট মেজরিটির আপনার নির্বাচিত মানে পার্লামেন্ট থাকার ফলে তারা সেটা করেছে। এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদে পরিণত হয়েছে বিধায় সব রাজনৈতিক দল ফ্যাসিবাদে পরিণত হবে, এই ধারণা অমূলক কিনা? নিশ্চয়ই অমূলক। মনে রাখা দরকার, গণ অভ্যুত্থান শাসকের পরিবর্তন ঘটায়, শাসনতন্ত্রের পরিবর্তন ঘটায় না। গণ বিপ্লব শাসক এবং শাসনতন্ত্র দুটোরই পরিবর্তন ঘটায়। আমরা এই জায়গাটাকে এক করে ফেলছি। যেমন আমি একটা জায়গায় একটু বলতে চাই, 3 জোটের রূপরেখার কথা উনি বললেন। 3 জোটের রূপরেখা কোন 3 জোট সই করেনি? এরশাদ থাকাকালীন অবস্থায় 3 দল জোট একমত হয়েছিল যে এরশাদের অধীনে কেউ আর নির্বাচনে যাবে না, এরশাদের পদত্যাগ করতে হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, তার অধীনে নির্বাচন হবে। কিন্তু কোনো সনদ হয় নাই, আগামীতে পার্লামেন্ট সংশোধন করার জন্য কোনো বিধি বিধান বা সনদ আকারে চিহ্নিত হয় নাই, সই হয় নাই। সেটা ছিল 3 জোটের একটা বোঝাপড়া। এবং এরশাদের বিচার করা হবে, এরশাদের অধীনে নির্বাচন যাওয়া হবে না, এরশাদের দোসর যারা তাদের সাথে সম্পর্ক থাকবে না। এই 3টি ছিল মূল পয়েন্ট। সেটাকে আমরা বলছি 3 জোটের রূপরেখা মানা হয় নাই, কিন্তু 3 জোটের রূপে সই হয় নাই, স্বাক্ষর হয় নাই। এবং সেখানে সংবিধান সংশোধন সংক্রান্ত অথবা আগামীতে সরকার কিভাবে চলবে তার কোনো অঙ্গীকার হয়নি। এই জায়গাটা আমার মনে হয় ক্লিয়ার হওয়া উচিত। কেন হয়নি? এরশাদের পতনের পর শাহাবুদ্দিন সাহেব যে রাষ্ট্র ব্যবস্থাপনা করলো, নির্বাচনের আয়োজন করলো, পরবর্তী সংসদে সেটা বৈধতা দেওয়া হয়েছে না? হয়েছে তো। রাষ্ট্রপতি সরকার থেকে, শাসিত সরকার থেকে আমরা সংসদীয় পদ্ধতির সরকার, গণতন্ত্রের জন্য যেটা সবচেয়ে উত্তম, সে ব্যবস্থাপনা 91-তে এসেছি না? এসেছি। আবার যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি হলো, সংবিধানে ছিল না, যখন দাবি হলো, আন্দোলন হলো, জনগণ গ্রহণ করলো, আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি না? করেছি তো। এই যে ধরেন বহুদলীয় গণতন্ত্র, 5ম সংশোধনীতে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আপনার সংসদীয় পদ্ধতির সরকার, 13দশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি করেছে না? বিএনপি যে 3টি সংশোধন করেছে, বড় 3টি দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে। সমস্যাটা যেখানে হয়েছে, আওয়ামী লীগ 4র্থ সংশোধনী করে বাকশাল কায়েম করে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, নির্বাচন ব্যবস্থা বিলুপ্ত করে দিয়েছিল। বিলুপ্ত। একটি মাত্র রাজনৈতিক দলে থাকবে, তার প্রধান শেখ মুজিবুর রহমান, তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, ক্যালেন্ড করেন। আওয়ামী লীগ 5ম সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে নিজের অধীনে নিজের মতো করে নির্বাচন করে ক্ষমতায় থেকেছে, দলের স্বার্থে, ক্ষমতায় থাকার স্বার্থে। 16 সংশোধনী করে ইমপিচমেন্টের ক্ষমতা পার্লামেন্টে নিয়ে গিয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে দিয়েছে। তার মানে কি? পার্লামেন্ট তার মেজর ই আছে, সাংখ্যাধিক্যতা আছে, তার বলে সে কি করতে চায়? আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতে চেয়েছে, অর্থাৎ রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেছে। আমাদের একটা বিরতির সময়, আমি একটা বাক্য দিয়ে শেষ করে দিচ্ছি। এইটা আওয়ামী লীগ করেছে, সংবিধানকে তার প্রয়োজনে যা ইচ্ছা তাই ব্যবহার। সেটা কোনো দৃষ্টান্ত হতে পারে না অন্য রাজনৈতিক দলের জন্য। আর সে ব্যাপারে আমরা আতঙ্কিত হতে পারি না, এবং আতঙ্কিত হয়ে সংবিধানকে নিজের মতো করব, এই ভাবনাও কিন্তু এক ধরনের স্বৈরতান্ত্রিক ভাবনা। আপনাদের দলের নির্বাচন প্রস্তুতি নিয়ে এরপরে আমরা কথা বলতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র। আর একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবার। দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RSLC জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আবারও নাভিদ নওয়াজ আপনার কাছে শুরু করতে চাচ্ছি। আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন যে মহিলা জামায়াতকেও সহযোগিতা করা হবে এবং 300 আসনে মিলে তারা আসলে নির্বাচনে যাওয়ার সক্ষমতা রাখেন এই ব্যাপারে, এবং তারা তো ডিক্লেয়ার করে দিয়েছেন তাদের যে আসন বিন্যাসগুলো। আর আমরা সর্বশেষ ডাকসু আর জাকসুর যে নির্বাচন দেখেছি এবং যেই ম্যান্ডেটটা নিয়ে ওনারা রাজপথে নেমেছেন, যেটা আমাদের বোঝার বিষয় যে তাদের টার্গেটটা আসলে কি, আপনারা কি তাই মনে করছেন যে জামাত আসলে নির্বাচনে খুব শক্ত পোক্ত অবস্থান করে নেওয়ার মতো অবস্থায় রয়েছে? জামাত অবশ্যই মানে বিগতবারের তুলনায় হয়তো কিছুটা ভালো অবস্থানে আছে, এটা তো আমরা অবশ্যই মনে করি। এবং ডাকসু এবং জাকসুর যে শিবিরের সমর্থিত প্যানেলের যে জয়লাভ করা, এই বিষয়টি তাদেরকে মানে মোরালি অনেক বুস্ট করেছে। কিন্তু আমি মনে করি না যে এটা আসলে নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে, কারণ শিবির এবং জামাতের কিন্তু স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স আছে এবং তাদের
যারা সমর্থক তাদের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। যারা শিবির করে তারা যখন শিবির ছেড়ে দেয় বা বয়স মানে পার হয়ে যায় তারা যে সকলেই জামাত ইসলামীতে যোগ দেয় এরকম কিন্তু না। আমরা কিন্তু এক্স শিবিরদের যারা ফরমার শিবির নেতা বলেন, কর্মী বলেন, সমর্থক বলেন, তাদের কিন্তু অন্যান্য রাজনৈতিক দলে আমরা যোগ দিতে দেখেছি এবং এটার মানে সংখ্যাটা কিন্তু খুব কম না, বরং বেশি আমি মনে করি। সুতরাং যে জাকসু এবং জাকসুর সাথে জাতীয় নির্বাচনকে মিলালে আসলে হবে না। কিন্তু জামাত অবশ্যই যেহেতু তারা বেশ আগে থেকে প্রার্থী ঘোষণা দিয়েছে, তাদের প্রস্তুতিটাও বেশ আগে শুরু হয়েছে, সেই কারণে তারা কিছুটা ভালো অবস্থানে থাকতে পারে। তবে মানে বাংলাদেশে আপনি যদি ইসলামিক ভোট হিসেবে যদি জামাতের ভোট চিন্তা করেন তাহলে কিন্তু হবে না, কারণ বাংলাদেশে বেশ কিছু ইসলামী ভোট আছে এবং মানে যারা ইসলামকে নিয়ে ইসলামী শব্দটাকে যোগ করে যে সকল রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করছে তাদের যারা সমর্থক তারা যে সবাই জামাতকে ভোট দিবে এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। সুতরাং মানে মোটা দাগে বলতে গেলে হয়তো বিগতবার যেহেতু তারা একটা দীর্ঘ দমন পীড়নের মধ্য দিয়ে গিয়েছে তাদের অবশ্যই মানুষের একটা সিম্প্যাথি আছে তাদের প্রতি এবং আসলে মানুষজন জামায়াতকে এককভাবে কখনো ক্ষমতায় দেখে নাই। তো অনেকের একটা ধারণা আছে যে অনেক তো দেখলাম বিএনপি আওয়ামী লীগ, এবার জামায়াতকে একটু মানে দেখি যে তারা কি করে। তো বিভিন্ন সাইকোলজিক্যাল কারণে তাদের হয়তো অন্যান্য বারের চেয়ে অবস্থা ভালো, কিন্তু আমার মনে হয় না যে সেটা জাতীয় নির্বাচনে আসলে খুব বেশি বড় প্রভাব ফেলতে পারবে। তাহলে এই মোরালটা যেহেতু জানেন যে জামাতের এই মোরাল আছে একটা এবং বিএনপির সাথে এক সময় ছিল এবং আমরা জানি যে ফ্যাসিবাদী সরকারের সাথেও সরাসরি না থাকলেও বিভিন্ন মঞ্চে তাদেরকে আমরা একটা খুব সখ্যতার জায়গায় আমরা দেখেছি। বিগত যে ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ সরকারের সাথে জামাতের কিন্তু একটা সখ্যতার জায়গা ছিল, যদিও আওয়ামী লীগ তাকে শক্ত হাতে শিবির বা যে দাঙ্গার রাজনীতি সেটাকে প্রোটেস্ট করেছেন। কিন্তু এই সবগুলো বিষয় নিয়ে ইডিওলজিক্যাল জায়গায় জামাত যে মোরালটা জনগণের নিতে চেষ্টা করছে এখন, এই পুরো ইডিওলজি জায়গাটাতে কি রাজনৈতিকভাবে সাংঘর্ষিক একটা অবস্থান তৈরি করে না? কারণ তারা রাজপথে নামতে চাচ্ছে, আবার মানুষের দোরগড়ায় যেতে চাচ্ছে, জনসংযোগও করতে চাচ্ছে, আবার আন্দোলনও বলছে। তাহলে এই যে রাজপথে নামে এটা কি আন্দোলন, জনসংযোগ নাকি তাদের নির্বাচনী প্রস্তুতি, কি এটা? না, এটা তো আসলে জামায়াতের কাউকে জিজ্ঞেস করলে উনি ভালো উত্তর দিতে পারবেন, কিন্তু আমরা কিন্তু সবসময় বলি যে ঐতিহাসিকভাবেই হচ্ছে কি জামাত কিন্তু কন্ট্রাডিক্টরি কাজকর্ম করে। তারা একদিকে বলে একটা, করে আরেকটা, দেখায় আরেকটা। তো এই জিনিসগুলো কিন্তু বারে বারেই মানে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করে। এই জন্যই কিন্তু মানে জামাত কখনো তার একটা নিশ সাপোর্টার বেস থেকে কখনো খুব একটা বড় জায়গায় আসলে কখনো যেতে পারেনি। কিন্তু তারা যদি এই বিষয়গুলো ক্লিয়ার করতো, যেমন এখনো যদি আপনি তাদেরকে ৭১ নিয়ে প্রশ্ন করেন, এই যে আপনি আমাকে এখনো প্রশ্ন করছেন যে আমরা কেন নতুন সংবিধান চাই, তো এটা কিন্তু আমরা ১ বছর ধরে উত্তর দিচ্ছি, আমি আজকে উত্তর দিলাম, ভবিষ্যতে দিব, এটা আমাদের দিতে কোনো বাধা নেই। কিন্তু জামাতকে যদি আপনি আজকে ৭১ নিয়ে প্রশ্ন করেন, তারা এখন রিয়েক্ট করা শুরু করে যে আরে ভাই আমার জন্ম হয়েছে ১৯৮০ পরে, আপনি আমাকে কেন ৭১ প্রশ্ন? আরে ভাই আপনি যে দলটাকে সমর্থন করেন সেটা তো ১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তো প্রশ্ন কিন্তু আসবেই। তো এই কথাটা এক্সাম্পল দেওয়ার কারণ হলো যে আমাদের ট্যাগিং এর রাজনীতিতে ফিরে যাওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে তো আপনার স্ট্যান্স ক্লিয়ার করতে হবে। তা আমার মনে হয় যে জামায়াতে ইসলামী তাদের স্ট্যান্স আসলে ক্লিয়ার করে না যে তারা আসলে কি ইসলামের রাজনীতিটাই চায়, নাকি তারা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি চায়, নাকি এবং কোন দাবিগুলো তারা কি চায় সেই দাবির সাথে তাদের রাজনৈতিক কর্মসূচির মিল আছে কিনা, এই জিনিসগুলো তারা আসলে ক্লিয়ার করেন এবং এজন্য বাংলাদেশ জনগণ বিভ্রান্ত বোধ করে জামাতের রাজনীতিতে। আর আপনার মানে আমার যতক্ষণ সময় আছে এর মধ্যে আমি একটু বলে ফেলি ভাইয়ের কথা সূত্র ধরি যে বিএনপিকে আসলে বিএনপি কিন্তু ঐতিহাসিকভাবে তাদের গুড ফেথে যদি আমরা রাখিও যে আগামী সরকারে যারাই ক্ষমতায় আসবে তারাই জুলাই সনদটি বাস্তবায়ন করবে বা সংবিধান সংশোধনী করবে পার্লামেন্টের মাধ্যমে, কিন্তু আমরা কিন্তু ঐতিহাসিকভাবে দেখতে পেয়েছি যে বিএনপির যে দুইবার তারা সরকার মানে সরকার আরেক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করেছে, দুটো ঘটনাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলেছে। ১৯৯৬ এক্সাম্পল দেখেন, ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হলো, তারপরে কিন্তু সেই সরকার টিকতে পারলো না, তারপরে কিন্তু আরেকবার নির্বাচন হতে হলো। ২০০৬-এও কিন্তু একই কাহিনী। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা ভাই যিনি বললেন যেটা বিএনপি করেছে, ১৯৯৬ সালের প্রথম নির্বাচনে তো অন্যান্য দলের দাবি ছিল যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে এবং বিএনপি সেটিকে মানানো দেখে কিন্তু একটি সংকট তৈরি হয়। তারপরে কিন্তু আন্দোলন সংগ্রামের ফলে মাত্র ৬ মাসের মধ্যে আরেকটা নির্বাচন আয়োজন করতে হয়। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু বিএনপি গুড ফেথে আসলে বাংলাদেশে ১৯৯৬ সালে আনেনি, তারা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের চাপে পড়ে গেছে। এবং ২০০৬ সালে আমি যদি শেষ করে দিই, ২০০৬ সালেও তৎকালীন রাষ্ট্রপতির বয়স বাড়ানো নিয়ে কাহিনী আমি নিশ্চিত যে জনগণও মনে আছে, রাষ্ট্রপতি না বিচারপতি, সরি তৎকালীন বিচারপতির না, পরে ইয়াজউদ্দিন সাহেবকে দায়িত্ব, প্রথমে বয়স বাড়ানো নিয়ে ইস্যু হয়, পরবর্তীতে বিভিন্ন কারণে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রপতিকে। আমি এটাই বলতে চাই ক্ষমতা হস্তান্তরে কিন্তু বিএনপি বারে জনগণের সাথে একটা সঠতার পরিচয় দিয়েছে এবং এই কারণে কিন্তু বারবার আমাদের গণতন্ত্রের মানে একটা ঐতিহাসিকভাবে ঘটনা হচ্ছে ইয়াং ম্যান তো একটু জানেন আংশিক। 15 ফেব্রুয়ারি নির্বাচন প্রয়োজন হতো না,
তত্ত্বাবধায়ক সরকার আপনি মানবেন কেন? তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল না। সংবিধান তো আপহোল্ড করাও তো একটা রাজনৈতিক দলের দায়িত্ব। যখন মনে হলো যে না জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল চাইছে, তখন ইতিমধ্যে সব রাজনৈতিক দল সংসদ থেকে পদত্যাগ করে চলে গেছে। তো 2/3 মেজরিটি ছাড়া আপনি সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার পাস করবেন কি করে? 1.5 বছর আগে আওয়ামী লীগ জামাত সহ সবাই পদত্যাগ করে চলে গেছে পার্লামেন্ট থেকে, যার ফলে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে। চাইলাম না কেন? করলামই তো। বিচারপতিদের বয়স বাড়ানোর দীর্ঘদিনের দাবি ছিল, এবং মনে রাখবেন সেই 96-তে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করে 119 সিট নিয়ে বিএনপি বিরোধী দল হয়েছে। এটা উদারতা নয়, এটা সংবিধান সংস্কার না, এটাই তো রাজনীতি। যখন মানুষ চেয়েছে আমরা একমত হয়েছি। 2006 এসে বলছেন নির্বাচনের আগে থেকেই চাইছে না, চাইলেই আপনি করতে পারতেন না। আমি তো রাজনৈতিক দল, আমি তো সরকার, আমারও তো জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। আবার যখন আপনি বোঝেন আপনার সব দাবি আমাকে ক্ষমতায় বসে মেনে নিতে হবে, সেটা আপনি কেন বলছেন? কিন্তু আমি যখন মনে করেছি এটাই যে আপনারা যদি আগামীবারও ক্ষমতায় আসেন তখনও যদি এই কথাটাই বলেন তখন জনগণ তো মানবে। কেন আপনি গ্যারান্টি চাচ্ছেন আগে সবকিছুর? আপনাকে কে গ্যারান্টি দেবে? আপনি রাজনীতি করতে আসছেন, আপনি একটা জিনিসের গ্যারান্টি আগে চেয়ে নিচ্ছেন কেন? আমাকে যদি এমন হয়, ধরেন কথার কথা, আমাকে যদি জনগণ ব্রুট মেজরিটি দেয়, আপনাকে ব্রুট মেজরিটি দিল আগামী নির্বাচনে, আপনি আপনার ইডিওলজি প্রতিষ্ঠিত করবেন না? এটাই তো ন্যায্য। অভ্যুত্থানে মানে আমার বক্তব্যের কথা বলছেন, আমি শেষ করি। প্রস্তাবনার সাথে ইডিওলজির কোনো সম্পর্ক নেই। অবশ্যই জনগণের দাবি হচ্ছে এখন এই সংস্কার, জনগণের দাবি মূল প্রমাণ হচ্ছে জনগণের দাবি সেইটা যার সাথে জনগণ থাকে, এবং জনগণ থাকে শুধুমাত্র ভোটের মাধ্যমে, আর কোনো পন্থা নেই। এখন আপনি নির্বাচিত সরকারের উপর আস্থা রাখবেন না, আপনি জনগণের নির্বাচিত পার্লামেন্টের উপরে আস্থা রাখবেন না, আপনি আবার বলছেন জনগণ। আমরা তো নির্বাচিত সরকার আর নির্বাচিত পার্লামেন্ট ছাড়া জনগণ আবার কে? জনগণ নাই। এই জায়গাটাই তো সমস্যা। আপনি 2006 এর কথা বললেন, বিচারপতিদের বয়স বাড়ানোর দাবি দীর্ঘদিনের। 2 বছর বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে। বিচারপতিদের বয়স বাড়ালে কি হয়েছে? বিএনপির কাছে ক্ষমতা আসছে, নাকি সদ্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের কাছে আসছিল? বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকার দখল করে নিয়েছিল, বাতিল করে দিয়েছিল? কে এম হাসান হচ্ছিল স্বনামধন্য বিচারপতি, আওয়ামী লীগ মানলেন না। তারপরে সংবিধান অনুসারে ইয়াজউদ্দিন সাহেব হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। বিএনপি ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছে, নির্বাচন করতে গিয়ে সে ক্ষমতার বাইরেও গিয়েছে। বিএনপি তো সংবিধান অনুসারে দেশ পরিচালনা করেছে। এইজন্যই সংবিধানটাকে সমস্যাটা কোনটা? সমস্যাটা হচ্ছে আপনার দাবি মানতেই হবে সরকার। কেন বিএনপি 2 বার ক্ষমতার বাইরে ক্ষমতা হস্তান্তরের সময় যারা অসহযোগিতা করেছে, আওয়ামী লীগ অসহযোগিতা করেছে, এবার তত্ত্বাবধায়ক সরকার চাই। এবার তত্ত্বাবধায়ক সরকার এভাবে না, আমাদের পছন্দের বিচারপতি চাই। এই কাজগুলি কে করেছে? আওয়ামী লীগ করেছে। এবং করে দেখেন আবার কি করেছে, সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ক্ষমতায় থেকেছে। যে বিএনপি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বলেন, সংবিধান বলেন, সেটা অনুসরণ করে করেছে এবং জনগণের ভোটের উপর আস্থা রেখেছে। ইয়াজউদ্দিনের কাছে ক্ষমতা দিয়ে বিএনপি ক্ষমতার বাইরে আসেনি? আসছে তো। সেই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি? নিয়েছে তো। জনগণ ভোট দিনে ক্ষমতার বাইরে গিয়েছে না? গিয়েছে তো। গণতন্ত্র পরে কাকে বলে? জনগণের উপর আস্থা মানে কি? এসেছে এবং নির্বাচন এই জায়গাগুলি যারা বোঝে না, মানে আপনি একটা নতুন রাজনৈতিক দল হয়েছেন, নতুন রাজনৈতিক দল হয়ে আপনি যা চিন্তা সেটা সবার জন্য শিরোধার্য মনে করছেন। না না, এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে তো আপনি সেই একই জিনিস যে আপনার দলের চাওয়াটাই জাতি এবং অন্যান্য দলের কাছে বাধ্যতামূলক অথবা শিরোধার্য, সে জায়গায় না। আমি বলছি যে আপনাদের যে ইডিওলজি আছে, আপনাদের যে দাবিগুলি আছে, আপনি ইস্তেহার নিয়ে রাজনীতি করেন না। রাজনীতি করে জনগণের সমর্থন হলে পেলে আমাদের তো দ্বিমত নেই। আপনি পার্লামেন্ট এসে করেন, নির্বাচিত হয়ে করেন। আমি আমার মতো করতে চাইবো, এটাই ন্যায্য। আমি তো ধরেন রাজনৈতিকভাবে নির্বাচিত হয়েছি, বারংবার ক্ষমতায় থেকেছি, আমার সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল। এই ছোট কথাটা ডিফার করছে যে আমরা আমাদের মতো করতে যাচ্ছি না। গণ অভ্যুত্থানের দাবি হচ্ছে যে আমাদের একটা নতুন, না, গণ অভ্যুত্থানের দাবি তো আপনাকে বাস্তবায়ন করার জন্য জনগণ দেয়নি। গণ অভ্যুত্থানের দাবি তো আমাকে বাস্তবায়ন করার জন্য জনগণ দিয়েছে। আমি যদি এভাবে বলি, আমরা তো আমাদের কথা বলছি না, আমরা তো এজন্যই বলছি যে সকল দলের ঐক্যমতই আমাদের ঐক্যমত প্রয়োজন জাতীয় স্বার্থে। কিন্তু আমার যে কমিটমেন্ট জাতির কাছে সেটা তো আপনার মতো করে। আমি একদম শেষ মুহূর্তে রয়েছি, একদম শেষ মুহূর্তে রয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে সবগুলো দলের একটা এক ঐক্যমতে বাংলাদেশের মানুষের আসলে সুবিধাজনক একটা অবস্থান তৈরি হোক। দর্শক, এই ছিল আমাদের আজকের আড়াই সেল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।